মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করতে চলেছি লিও টলস্টয়ের লেখা 3 কোশ্চেনের সেকেন্ড এবং ফাইনাল পার্ট। ফার্স্ট পার্ট যেটি ফার্স্ট ক্লাস যেটি সেটি কিন্তু অলরেডি আমার চ্যানেল লার্নার্স জোন বাই অলোক স্যার সেই চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি সেই ক্লাসটি দেখতে চাও তাহলে আজকের যে ক্লাসটি তার ডেসক্রিপশন বক্সে ওই ফার্স্ট ক্লাসের লিঙ্কটি পেয়ে যাবে, সেটা ক্লিক করে সহজেই তোমরা দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। হেয়ার কাম সামন রানিং, এখানে কোনো একজন দৌড়ে আসছে। সেইড দ্য হারমিট, হারমিট বলল লেট আস সি, চলো দেখি হু ইট ইজ, কে এটা। দ্য জার টার্ন রাউন্ড, এই কথা শুনে জার কি করলো, জার আর হারমিট মুখোমুখি ছিল। আর জার প্রথমে দেখলো হচ্ছে হারমিট দেখলো কেউ একজন দৌড়ে আসছে, তো এইটা শুনে কি করলো, জার ঘুরলো অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং, দেখতে পেল একটা বিয়ার্ডেড ম্যানকে দৌড়ে আসতে। বিয়ার্ডেড ম্যান মানে তার মানে হচ্ছে দাড়িওয়ালা লোক, দাড়িওয়ালা লোককে কাম রানিং দৌড়ে আসতে দেখলো। কোথার থেকে? আউট অফ দ্য উড, মানে জঙ্গল থেকে বা অরণ্য থেকে। দ্য ম্যান হেল্ড ইজ হ্যান্ড, লোকটি তার হাত দুটো ধরেছিল, প্রেসড মানে চেপে, এগেনস্ট হিজ স্টমাক, তার পেটের উপরে। স্টমাক মানে পেট। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার নিচ থেকে কি হচ্ছিল না, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসছিল। ব্লাড ওয়াজ ফ্লোয়িং, রক্ত বেরোচ্ছিল। তো এই অবস্থায় হোয়েন হি রিচড দ্য জার, যখন সেই আহত লোকটি বিয়ার্ডেড ম্যান বা ওন্ডেড ম্যান যাই বলো জারের কাছে পৌঁছালো, রিস্ট করলো মানে পৌঁছালো, তখন কি হলো, হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড, সে পড়ে গেল মাটির উপরে অজ্ঞান হয়ে, অচেতন হয়ে। ফেইন্টিং মানে অজ্ঞান। মর্নিং ফিভলি, আর পড়ে গিয়ে কি করলো, খুব দুর্বলভাবে গঙ্গাচ্ছিল, আর্তনাদ, যন্ত্রণায় আর্তনাদ করলো। মর্নিং মানে যন্ত্রণায় আর্তনাদ করা। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং হারমিট দুজন মিলে আনফাস্টেন দ্য ম্যানস ক্লথিং, কি করলো, মানুষটার যে ক্লথিং মানে জামা কাপড় ছিল সেটাকে খুললো। ফাস্টেন মানে বাঁধা, আনফাস্টেন মানে খোলা। দেয়ার ওয়াজ আ লার্জ ওন্ড ইন হিজ স্টমাক, তার স্টমাকে মানে পেটে একটা বড়, লার্জ মানে বড়, ওন্ড মানে ক্ষত চিহ্ন ছিল। দ্য জার ওয়াশড ইট, জার কি করলো, সেই ওন্ডটাকে ওয়াশ করলো মানে ধুয়ে মুছে পরিষ্কার করলো। কতটা ভালোভাবে? অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালোভাবে সে করতে পারতো ততটা ভালোভাবেই যার সেই ক্ষত জায়গাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করলো। অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং এটাকে ব্যান্ডেজ করলো মানে ওই ক্ষত জায়গাটাকে ব্যান্ডেজ করলো। উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ দ্য টাওয়েল দ্য হারমিট হ্যাড, এবং হারমিটের কাছে যে গামছা বা টাওয়েল ছিল সেটি দিয়ে, এই দুটো জিনিস দিয়ে ক্ষত জায়গাটাকে ব্যান্ডেজ করে দিল। বাট দ্য ব্লাড হুড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তপাত তো বন্ধ হলো না। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন, এবং জার এগেইন অ্যান্ড এগেইন মানে বারবার, রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে সরালো, রিমুভ করলো। কেমন ব্যান্ডেজ? সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেই ব্যান্ডেজটা শুষে নিয়েছিল উষ্ণ রক্ত, মানে রক্ত বের হচ্ছে আর ওই ব্যান্ডেজটা শুষে নিচ্ছে, সেই শুষে নেওয়া মানে উষ্ণ রক্ত শুষে নেওয়া ব্যান্ডেজটাকে বা শোষণ করে নেওয়া ব্যান্ডেজটাকে বারবার কি করছিল, যার ওই ক্ষতস্থান থেকে রিমুভ করছিল, দূর করছিল। দূর করে আবার ওই ব্যান্ডেজটাকে ওয়াশ করছিল এবং ক্ষত জায়গাটাকে ওয়াশ করছিল, ধুয়ে মুছে। রিব্যান্ডেজ দ্য ওন্ড, ওই ক্ষত জায়গাটাকে পুনরায় ব্যান্ডেজ করেছিল। তাহলে এই যে প্যারাগ্রাফটা, এখান থেকে কিন্তু একটা বড় প্রশ্ন 6 নম্বরে থাকতে পারে। হাউ ডিড দ্য জার অ্যান্ড দ্য হারমিট নার্স দ্য ওন্ডেড ম্যান অর বিয়ার্ডেড ম্যান, অথবা হাউ ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান বা ওন্ডেড ম্যান নার্সড, এই প্রশ্ন থাকতে পারে। তো এই প্যারাগ্রাফটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে তোমরা। হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, যখন শেষ পর্যন্ত ব্লাড সিস্ট মানে বন্ধ করলো, ফ্লোয়িং মানে বের হওয়া, সিস্ট মানে এখানে স্টপ, বন্ধ হওয়া, যখন শেষ পর্যন্ত রক্তপাত বন্ধ হলো, দ্য ম্যান রিভাইভড, লোকটি কি করলো, রিভাইভ করলো। রিভাইভ করলো মানে
পুনরায় জ্ঞান ফিরে পেল, পুনরায় আগের অবস্থায় ফিরে আসা তাকে রিভাইভ বলে। তাহলে রিভাইভ কেন করলো আগে তোমরা জেনেছো, যে অজ্ঞান হয়ে পড়েছিল সেখান থেকে জ্ঞান ফিরে পেল। অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, এবং চাইলো কোনো কিছু পান করার জন্য। তাহলে তোমরা মনে রাখবে যে লোকটা যখনই রিভাইভ করলো, জ্ঞান ফিরে পেল, তখন সে কি চেয়েছিল? কিছু একটা পান করার জন্য চেয়েছিল। তখন জার কি করলো? তারপরে প্রশ্ন থাকতে পারে যে সেই জিনিসটা কে দিয়েছিল? জার। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার নিয়ে এলো একদম পরিষ্কার জল, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং এটা তাকে দিয়ে দিল। মানে কাকে দিল? ওই আহত লোকটিকে। মিনহোয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গিয়েছিল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং চারদিকের যে পরিবেশ সেটা ঠান্ডা হয়ে গিয়েছিল। সো দ্য জার, সুতরাং জার উইথ দ্য হারমিট সেলফ, হারমিটের সাহায্য নিয়ে জার ক্যারিড দ্য ওন্ডেড ম্যানকে বহন করে নিয়ে গিয়েছিল। কোথায়? ইনটু দ্য হাট, ওই কুটিরের মধ্যে। হাট মানে কুটির। অ্যান্ড লেইড হিম অন দ্য বেড, এবং তাকে বেডের উপরে শুইয়ে দিয়েছিল। লাইং অন দ্য বেড, বিছানার উপর শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, লোকটি তার চোখ বন্ধ করেছিল, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং চুপ করেছিল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, কিন্তু জার এতটাই ক্লান্ত ছিল তার হাঁটার কারণে এবং যেই কাজটা করেছিল সেই কাজটির কারণে। তো কাজটা কি সেটা তোমরা জানো, যে সে, যার কোনোদিন তো এই ধরনের কঠোর পরিশ্রমের সাথে তার অভ্যাস নেই, সে হচ্ছে দুটো বেড কোদাল দিয়ে মাটি কুপিয়েছিল, আর হচ্ছে বডিগার্ডকে পেছনে রেখে ঘোড়ার থেকে নেমে হেঁটে হচ্ছে অরণ্যের ভেতরে ওই হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল। এই দুটো কাজের ফলে যার এতটাই টায়ার্ড হয়েছিল যে হি ক্রাউজ ডাউন অন দ্য থ্রেশোল্ড, সে গুটিসুটি মেরে বসে পড়ল থ্রেশোল্ডের উপরে। থ্রেশোল্ড মানে চৌকাঠ, অর্থাৎ দরজার জাস্ট মানে কোনো একটা ঘরের জাস্ট এন্ট্রান্স, যে দরজাটা নিচে একটা কাঠের মতো থাকে ওটাকে চৌকাঠ বলে, ওটাকে থ্রেশোল্ড বলে, চৌকাঠ। সেখানে বসে পড়ল। অ্যান্ড ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি, এবং ঘুমিয়ে পড়ল এতটা গভীরভাবে, দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, যাতে করে এক ঘুমে সে ওই গ্রীষ্মের যে সংক্ষিপ্ত রাত্রি বা ছোট রাত্রি সেটাকে কাটিয়ে দিল। তাহলে সময়টা গ্রীষ্মকাল ছিল, এবং গ্রীষ্মকালে তোমরা জানো যে রাত্রি ছোট হয়, দিন বড় হয়। হোয়েন হি অ্যাওক ইন দ্য মর্নিং, যখন সকালবেলায় সে জেগে উঠলো, অ্যাওক মানে জেগে উঠলো, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার, তার মনে হলো এত আগের কথা যে সে স্মরণ করতে পারছে না। হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল জায়গাটাই সে মনে করতে পারছে না, জাস্ট ঘুম থেকে উঠেছে, কনফিউশন হচ্ছে, অনেকেরই হয় এটা। হ্যাঁ, অর হু ওয়াজ দ্য স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড, অথবা বিছানার উপর যে শুয়ে আছে সেই স্ট্রেঞ্জ, অপরিচিত, স্ট্রেঞ্জ মানে অপরিচিত, বিয়ার্ডেড ম্যান দাড়িওয়ালা লোকটা যে বিছানার উপর শুয়েছিল সেই বা কে ছিল? আর যেই লোকটা কি করছিল, শুয়ে থাকা লোকটা গেজিং ইন্টেন্টলি, মানে তাকিয়েছিল এক দৃষ্টিতে খুব মনোযোগ সহকারে, অ্যাট হিম, তার দিকে, মানে জারের দিকে, উইথ শাইনিং আইজ, চকচকে চোখগুলো নিয়ে। তাহলে মানে যার যখন জেগে উঠলো তখন দেখলো যে বিছানায় একজন অপরিচিত দাড়িওয়ালা লোক শুয়ে আছে, আর লোকটি কি করছে, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। কিন্তু সেই লোকটাকে হঠাৎ করে ঘুম থেকে উঠেই কিন্তু যার মনে করতে পারলো না, চিনতেও পারলো না। তো চেনবার আগেই ওই বিয়ার্ডেড ম্যান বা ওন্ডেড ম্যান যে ছিল সে বলছে, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস, এই কথাটি বলল ওই দাড়িওয়ালা লোক একটা দুর্বল কণ্ঠে, ইন আ উইক ভয়েস। কখন বললো এই কথাগুলো? হোয়েন হি স দ্যাট, যখন সে দেখলো যে দ্য জার ওয়াজ অ্যাওয়েক, যে জার জেগে উঠেছিল, অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, এবং তার দিকে তাকিয়েছিল। তখনই কিন্তু ওই আহত লোকটা যারকে বলল, আমাকে আপনি ক্ষমা করুন। আই ডোন্ট নো, আমি তো আপনাকে চিনি না, অ্যান্ড আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং আপনাকে ক্ষমা করার জন্য তো আমার কিছু নেই, যেহেতু আপনাকে আমি চিনি না, তো আপনাকে আবার কিসের ক্ষমা করবো? ক্ষমা করার প্রশ্নই ওঠে না। সেই জার বলল। তাহলে এই যে ফরগিভ মি কে কাকে বলেছে, কেন বলেছে, এটা কিন্তু প্রশ্ন থাকে, তোমরা জেনে রাখবে। আর পরে যে কোটেশন, মানে যতগুলো কোটেশন আছে সেগুলো কোটেশন মানে
যেগুলো হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আছে, কে কাকে বলেছে, কোন প্রসঙ্গে বলেছে, এই জিনিসগুলো কিন্তু তোমরা জেনে রাখবে, কারণ না সেগুলো 6 নম্বরের প্রশ্ন হোক 2 নম্বরের প্রশ্ন হোক থাকতেই পারে। ইউ ডোন্ট নো মি, বলছে তুমি আমাকে চেনো না, বাট আই নো ইউ, কিন্তু আমি তোমাকে চিনি। আই এম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি হলাম তোমার সেই শত্রু, হু সোর, যে শপথ নিয়েছিল, টু রিভেঞ্জ হিমসেলফ, নিজে প্রতিশোধ নিতে, অন ইউ, তোমার উপরে। কেন প্রতিশোধ নেওয়ার জন্য শপথ নিয়েছিল? সোয়ারের পাস্ট টেন্স হচ্ছে সোর, মানে শপথ নেওয়া। কেন প্রতিশোধ নিতে চেয়েছিল লোকটা? বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার, কেননা তুমি তার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলে। এক্সিকিউট করা মানে মৃত্যুদণ্ড দেওয়া। অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, এবং তার প্রপার্টি মানে সম্পদ, সেটাকে তুমি বাজেয়াপ্ত করেছিলে, সিজড করেছিলে। অর্থাৎ এই যে বিয়ার্ডেড ম্যান, সে আসলে ওই জারের শত্রু এবং জারের উপর তার হত্যা মানে ভাইকে হত্যা করার জন্য প্রতিশোধ নিতে চেয়েছিল। মানে কোনো এক সময় হয়তো ওই যে দাড়িওয়ালা লোকটা, তার ভাই কোনো অপরাধ করার ফলে যে জার তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে তার যা সম্পত্তি ছিল সেটাকে বাজেয়াপ্ত করেছিল। আর এর জন্য যে বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা লোকটা, সে ক্ষেপে গিয়েছিল, সে জারকে হত্যা করে তার প্রতিশোধ নিতে চেয়েছিল, সেটাই বলছে। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন টু সি দ্য হারমিট, আপনি একাই গিয়েছিলেন হারমিটের সঙ্গে সাক্ষাৎ করতে। আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আপনাকে হত্যা করতে, টু কিল ইউ, আপনাকে হত্যা করতে, অন ইউর ওয়ে ব্যাক, আপনার ফেরার পথে। বাট দ্য ডে পাস্ট, দিন গড়িয়ে গেল, ইউ ডিড নট রিটার্ন, আপনি তো ফিরে এলেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, আমি বেরিয়ে এলাম আমার অ্যাম্বুশ থেকে, মানে অ্যাম্বুশ হচ্ছে লুকানো জায়গা, সেই লুকানো জায়গা থেকে বেরিয়ে এলাম। কেন? টু ফাইন্ড ইউ, আপনাকে খুঁজে বের করতে বা দেখতে। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, কাম আপন হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটার মানে হচ্ছে মিট বা সাক্ষাৎ করা। আর আমার সাথে সাক্ষাৎ হলো আপনার দেহরক্ষীর বা বডিগার্ডের। আর দে রিকগনাইজড মি, তারা আমাকে চিনে ফেললো, অ্যান্ড ওন্ডেড মি, আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, আমি তাদের হাত থেকে পালিয়ে এলাম। এসকেপ মানে পালিয়ে আসা, পালিয়ে যাওয়া। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, ব্লিড বা ব্লিডিং তার সেকেন্ড থার্ড ফর্ম হচ্ছে ব্লেড, এবং শুড হ্যাভ ব্লেড টু ডেথ, রক্তপাত হতে হতে মৃত্যু হতে পারত, মারা যেতে পারতাম। হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন্ড, যদি না আপনি আমার এই ক্ষত জায়গাটাকে ড্রেসিং বা ব্যান্ডেজ করে দিতেন। আই উইশ টু কিল ইউ, আমি তো আপনাকে হত্যা করতে চেয়েছিলাম। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। নাও, এখন, ইফ আই লিভ, আমি যদি বেঁচে থাকি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর আপনি যদি এটা চান, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব। কি হিসাবে? অ্যাজ ইউর মোস্ট ফেইথফুল স্লেভ, আপনার সবচেয়ে বিশ্বস্ত চাকর বা অনুচর বা দাস হয়ে, স্লেভ মানে দাস বা চাকর হয়ে আপনার সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সানস, এবং আমার পুত্রদেরকেও আদেশ করব। বিড মানে আদেশ করা। টু ডু দ্য সেম, একই কাজ করতে। একই কাজ করতে মানে ওই বিয়ার্ডেড ম্যানের মতো তার ছেলেরাও গিয়ে যে জার আছে তার ফেইথফুল সার্ভেন্ট হিসেবে সেবা করবে। ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড, জার খুবই খুশি হয়েছিল দুটো কারণে। একটা হচ্ছে টু হ্যাভ মেড পিচ উইথ হিজ এনিমি সো ইজিলি, তার এনিমির সাথে মানে তার শত্রুর সাথে, এনিমি মানে শত্রু, সো ইজিলি এতটা সহজভাবে, পিস মানে শান্তি স্থাপন করে, অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর আ ফ্রেন্ড, এবং তাকে বন্ধু হিসাবে লাভ করে, গেইন মানে লাভ করা, এই দুটো কারণে। মানে যে লোকটা শত্রু ছিল তো তার সঙ্গে খুব সহজে শান্তি স্থাপন করতে পারলো, শুধু তাই নয় তাকে বন্ধু হিসেবে লাভ করলো, এই দুটো কারণে যার খুব খুশি হয়েছিল। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, এবং খুশি হয়ে যার শুধুমাত্র তাকে ক্ষমাই করে দিল না, বাট সেইড বলল, হি উড সেন্ড হিজ সার্ভেন্ট, সে তার চাকরদেরকে পাঠিয়ে দেবে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং নিজের ডাক্তারকেও পাঠিয়ে দেবে, টু অ্যাটেন্ড হিম মানে তাকে পরিচর্যা করতে, তার সেবা শুশ্রূষা করতে। অ্যান্ড প্রমিস, এবং প্রমিস করলো,
মানে প্রতিশ্রুতি দিল টু রিস্টোর হিজ প্রপার্টি, এবং তার ভাইয়ের যে সম্পত্তি সিস্ট করেছিল, বাজেয়াপ্ত করেছিল, সেটাকে রিস্টোর মানে পুনরায় ফেরত দেওয়া, সেটাকে পুনরায় ফেরত দেবে বলে এই প্রতিশ্রুতিও কিন্তু করলো। তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে জার হচ্ছে ওই বিয়ার্ডেড ম্যানকে কি প্রমিস করেছিল এবং কেন, আর বিয়ার্ডেড ম্যান জারকে কি প্রমিস করেছিল বা ক্ষমা চেয়েছিল কি কারণে। এটা কিন্তু প্রশ্ন 2 নম্বরে থাকতে পারে, আবার 6 নম্বরের পার্ট কোশ্চেন থাকতে পারে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়েন্ডেড ম্যান, মানে আহত লোকটির কাছ থেকে ছুটি নিয়ে, লিভ মানে ছুটি, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্টস, জার চলে গেল ওই যে কুটির তার বারান্দাতে চলে গেল, পোর্টস বা বারান্দার এই জাতীয় একটা জায়গা। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হচ্ছে চারদিকে খুঁজে বেড়ালো, কাকে, হারমিটকে খুঁজে বেড়ালো, যে হারমিট গেল কোথায়, যাবার আগে একবার অন্তত দেখা করে যাই। বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাবার আগে, হি উইশড, সে চেয়েছিল, ওয়ান্স মোর, আরও একবার, টু বেগ অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট, যে সে যে প্রশ্নগুলো রেখেছিল, কোয়েশ্চেন হি হ্যাড পুট, তার উত্তরগুলো প্রার্থনা করবে, এই উদ্দেশ্যে সে আরও একবার চেয়েছিল যে ওই হারমিট তার সঙ্গে সাক্ষাৎ করবে। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট ছিল বাইরে, অন হিজ নিজ মানে হাঁটু গেড়ে বাইরে বসেছিল, নি মানে হাঁটু, হাঁটু গেড়ে কী করছিল বসে, সোয়িং সিডস মানে বীজ বপন করছিল, সো মানে বপন করা, সিড মানে হচ্ছে বীজ, বীজ বপন করছিল। ইন দ্য বেডস মানে ওই যে দুটো বেড মানে দুটো জমির টুকরো দুটো জমি যে আগের দিন জার এবং হারমিট মিলে খনন করেছিল, সেই দুটো জমিতে বেড মানে জমির দুটো টুকরো, সেখানে বীজ বপন করছিল। দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেই জমি দুটো একদিন আগেই খনন করা হয়েছিল। দ্য জার অ্যাপ্রোচড হিম, জার তার দিকে এগিয়ে গেল, অ্যান্ড সেইড, এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের মতো, আই প্রে ইউ, আমি প্রার্থনা করছি আপনার কাছে, টু আনসার মাই কোয়েশ্চেন, আমার প্রশ্নগুলোর উত্তর দিতে। ওয়াইজ ম্যান জ্ঞানী লোক। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সেইড দ্য হারমিট, হারমিট বলল, আরে আপনাকে তো অলরেডি উত্তর দিয়ে দেওয়া হয়েছে। স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও গুটিসুটি মেরে, তার থিন মানে পাতলা পাগুলোর উপর গুটিসুটি মেরে বসে বলল, আরে আপনাকে তো উত্তর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, যেহেতু নিচে বসে আছে সেই জন্য নিচের থেকে ওই জারের মুখের দিকে এইভাবে তাকিয়ে সে বলল, হু স্টুড বিফোর হিম, যেই জার তার সামনে দাঁড়িয়েছিল। হাউ আনসার্ড, আরে কিভাবে আপনি উত্তর দিলেন, হোয়াট ডু ইউ মিন, আপনি কি বলতে চাইছেন, আস্কড দ্য জার, জার জিজ্ঞাসা করল। এইবার হচ্ছে যে হারমিট, সেও বলছে, ডু ইউ নট সি, আপনি কি দেখেননি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট উত্তর দিল, কি উত্তর দিল, ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, আপনি যদি ইয়েস্টারডে মানে গতকাল আমার উইকনেসের উপর পিটি না দেখাতেন, মানে আমার দুর্বলতার উপর আপনি যদি দয়া বা করুণা না দেখাতেন, পিটি করা মানে দয়া বা করুণা করা, উইকনেস মানে দুর্বলতা, যদি সেটা না করতেন, বরং হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং আরও একটা কাজ, যে ওই দুটো জমির টুকরো যদি আমার হয়ে আপনি খনন না করতেন, বাট হ্যাড গান ইউর ওয়ে, বরং কি করতেন, আপনার রাস্তা ধরে আপনি যদি চলে যেতেন, তাহলে কি হতো, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্টিভ, তাহলে কিন্তু ওই যে বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা লোকটা বা আহত লোকটা, সেই লোকটা আপনাকে আক্রমণ করত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং আপনি হয়তোবা রিপেন্ট করতেন মানে অনুশোচনা করতেন, অনুতপ্ত হতেন, কিসের জন্য, অফ নট হ্যাভিং স্টেইড উইথ মি, আমার সঙ্গে না থাকার জন্য, স্টে মানে থাকা। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ, সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল, হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন আপনি দুটো বেড জমির টুকরো খনন করছিলেন, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। তাহলে ফার্স্ট কোশ্চেনের আনসার কিন্তু হয়ে গেল, হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বা হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, সেটার উত্তর দিল। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন দ্য জার ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ফর দ্য জার, জারের জন্য। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কিন্তু এটি।
তিনটা প্রশ্ন তো মুখস্থ করবে, তিনটা প্রশ্নের উত্তরও মুখস্থ করবে। এটা 2 নম্বরের প্রশ্নে অথবা 6 নম্বরের প্রশ্নে আসতে পারে। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। তাহলে সেকেন্ড প্রশ্ন ছিল যে ইম্পর্টেন্ট পার্সন কারা, যাদের কথা শুনতে হবে আর কাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে আমি ছিলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, অ্যান্ড টু ডু মি গুড। এবার থার্ড কোয়েশ্চেনের উত্তর দিচ্ছে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অকুপেশন অর অ্যাকশন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি, তার উত্তর দিচ্ছে টু ডু মি গুড, আমার ভালো করা, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, ছিল আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কি করেছিল, ফার্স্ট কোয়েশ্চেন করেছিল যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টাইম, সেটার উত্তর দিল যে না, যার যখন কি করছিল ওই হারমিটের হয়ে জমি খনন করছিল সেটা ছিল জারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম। আর কি বললো, কেন ইম্পর্টেন্ট টাইম, যদি ওটা না করতো ওই সময় চলে যেত তাহলে তো অ্যাটাক হতো না ও, সেই কারণে। তারপরে বলল যে ইম্পর্টেন্ট ব্যক্তি তাহলে কে ছিল, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি কে ছিল, সেটা বলল যে ওই সময়ের জন্য জারের কাছে ওই হারমিট ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যক্তি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ কি ছিল ওই সময় হচ্ছে ওই যে হারমিট ছিল তার ভালো করাটা ছিল ওই জারের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ওই যে বলছে টু ডু মি গুড, আমার মঙ্গল করা, আমার ভালো করা, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আপনার ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে সরাসরি মুখস্থ করে নেবে। এইটা হচ্ছে একটা পার্টিকুলার সিচুয়েশনে উত্তর দিল। এবার এই উত্তরটাকে, তিনটা প্রশ্নের উত্তরটাকে জেনারেলাইজ করতে হবে। এইবার জেনারেলাইজ করবে। আফটার ওয়াজ, পরবর্তীতে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, আমাদের কাছে দৌড়ে আসলো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম। এই সেকেন্ড সিচুয়েশনের কথা বলছে। একটা সিচুয়েশনে তিনটা প্রশ্নের উত্তর দিলে, এবার সেকেন্ড সিচুয়েশন যে যখন লোকটা দৌড়ে আসলো তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সেটি ছিল যখন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, আপনি তাকে অ্যাটেন্ড করছিলেন বা সেবা শুশ্রূষা করছিলেন তার, সেটা ছিল আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড ফর, কারণ ইফ ইউ হ্যাড নট বাউন্ড অফ হিজ ওন্স, আপনি যদি তার ক্ষতচিহ্নটা বেঁধে না দিতেন, হি উড হ্যাভ ডায়েড, তিনি বা সে মারা যেতে পারত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সঙ্গে শান্তি স্থাপন না করি। আর যদি মারা যেত তাহলে এক ভাই মারা গেল, সে নিজে মারা গেল, তার ছেলে যারা থাকতো তারা ভাবতো যে আমার কাকু বা জেঠুও মারা গেল, বাবা মারা গেল ওই জারের কারণে, এবার শত্রুতা কিন্তু তাদের সাথে জারের আরো বেড়ে যেত, তাই না? সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। সুতরাং ওই পরিস্থিতিতে ওই বিয়ার্ডেড ম্যান ছিল জারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি হচ্ছে তার জন্য যেটা করেছিলেন, ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, সেটি ছিল আপনার পক্ষে সেই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, তাহলে স্মরণে রাখবেন। এইবার দুটো আলাদা আলাদা সিচুয়েশনে তিনটা প্রশ্নের কিন্তু উত্তর আলাদা আলাদাভাবে দিল। এইবার কি করবে, তিনটা প্রশ্নের উত্তরকে জেনারেলাইজ করবে, মানে যেটা হচ্ছে সব ক্ষেত্রে সব সময়ের জন্য প্রযোজ্য, সেটা তোমরাও মনে রাখবে। সেটা কি, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট, একটাই সময় যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, নাও, আর সেটা হচ্ছে এখন, বা প্রেজেন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম। ঠিক আছে, কেন প্রেজেন্ট ইম্পর্টেন্ট টাইম? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বিকজ ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হচ্ছে একমাত্র সময়, হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, যখন আমাদের কোনো ক্ষমতা থাকে। কেননা যেই ক্ষমতা অতীতে ছিল সেটা অতীত, ভবিষ্যতে ক্ষমতা থাকবে কি থাকবে না, আমরা বাঁচবো কি বাঁচবো না, অনিশ্চয়তায় পরিপূর্ণ। সুতরাং ফিউচারে কিছু নেই, তাহলে সেই জন্য প্রেজেন্ট বা নাও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম ফর এভরিওয়ান। ঠিক আছে, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হচ্ছে সে, উইথ হুম ইউ আর, যার সঙ্গে তুমি বা আপনি আছেন, তিনি হচ্ছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেন সেটা? ফর নো ম্যান নোজ, কেন কোনো ব্যক্তি জানে না, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, যে এরপরে সেই ব্যক্তির অন্য কোনো মানুষের সাথে ডিলিংস বা ভাবের আদান প্রদান হবে কি না, সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কেউই সেটা বলে দিতে পারে না।
অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, এখানে অ্যাফেয়ার মানে বিজনেস বা কাজ, পেশা। টু ডু হিম গুড, যেই ব্যক্তির সাথে তুমি আছো তার ভালো করাটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। বিকজ ফর দ্যাট পারপাস, কারণ শুধুমাত্র ওই উদ্দেশ্যে, পারপাস মানে উদ্দেশ্য, দ্যাট পারপাস অ্যালোন মানে শুধুমাত্র ওই উদ্দেশ্যে, অ্যালোন মানে শুধুমাত্র, ওয়াজ এ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, মানুষকে প্রাণ দিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তাহলে তিনটি প্রশ্নের উত্তর কিন্তু দুটো আলাদা আলাদা সিচুয়েশনে, একবার হচ্ছে ওই হারমিট জারকে দিল, তারপরে সেটাকে জেনারেলাইজ করে বলে দিল। তো তোমরা এই যে তিনটি প্রশ্নের উত্তর, সেই উত্তরগুলো তিনটি প্রশ্নের আলাদা আলাদাভাবে উত্তর শিখে রাখবে, আর তিনটি প্রশ্ন সেটা শিখে রাখবে। সেটা আবারও বলছি, 2 নম্বরের প্রশ্ন অথবা 6 নম্বরের প্রশ্নে কিন্তু থাকতেই পারে। এরপরে আমি এই 3 কোয়েশ্চেনের উপর মানে বেস্ট সাজেশন, খুব কম প্রশ্নে একটা ভালো সাজেশন তোমাদেরকে আমি দিয়ে দেব, সেটা তোমরা দেখবে এবং তোমরা পরীক্ষার পর মিলিয়ে দেখবে এবং কমেন্ট করবে তারপরে যে কতগুলো তোমাদের কিভাবে কমন পড়লো। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই শেষ। থ্যাংক ইউ।